নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে, সতর্কবার্তা সেনাপ্রধানের। বললেন, সুযোগ নিচ্ছে অপরাধীরা। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো ব্যত্যয় থেকে থাকে, কোনো গ্রিভান্সেস থেকে থাকে, সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। শহীদ সেনা দিবসে শ্রদ্ধা নিবেদন। পিলখানা হত্যাকাণ্ড জাতির জন্য কলঙ্ক, বললেন মির্জা ফখরুল। ন্যায় বিচার এবং শান্তির প্রতিশ্রুতি সরকারের। দুদিন ধরে বিরিয়ার পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে। তার এই আত্মত্যাগ যেন কখনো বিফলে না যায়। কোর্ট পোস্ট এটা দেখতে তো আমাদের হাতে না, এটা সম্মানীয় কোর্ট যদি তাদের জামিন দিয়ে দেয়, জামিন দিয়ে দেবে তাদের। সারা দেশে ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। রাজধানীতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি, জনগণের সাধুবাদ। নিরাপত্তার জন্য এই অভিযানটা অবশ্যই প্রয়োজন আছে। পাবলিকের জন্য ভালো নিরাপত্তা, সরকারকে ধন্যবাদ জানাই। টহল কার্যক্রম আগের থেকে কয়েক গুণ জোরদার করা হয়েছে। এটা অনির্দিষ্টকালের জন্য চলবে, যতদিন না পর্যন্ত জনগণের আস্থা আমাদের উপর ফিরে আসে। বিএনপি ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান আর নেই। ধানমন্ডির বাসায় শোকার্ত নেতাকর্মীদের ভিড়। বিকেলে নয়াপল্টনে জানাজা। আমাদের হাউজের দুজন ডাক্তার ছিলেন, ওনারা নামাজ পড়া অবস্থায়, ফজর নামাজ পড়া অবস্থায় ছিলেন। ওখান থেকে ওনাদেরকে আনা হয়েছে। আনে ওনারা দেখলো, দেখার পরে ওনারা বললো যে উনি নাই। আমরা অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে গেলাম স্কোয়ারে ইমার্জেন্সি নেওয়ার সাথে 5 থেকে 7 মিনিটের মধ্যে বললো যে সরি। পর্যটন কেন্দ্র সাজেকে সময়ের সাথে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে প্রশাসন। পুনর্বাসনের কাজে সেনাবাহিনীর সহায়তা। সাময়িক সময়ের জন্য পর্যটকদের নিরুৎসাহিত করা আছে, বাট এটা হয়তো দ্রুতই এই জিনিসটা তুলে নেওয়া হবে। ইউক্রেনে যুদ্ধ বন্ধে জাতিসংঘে রাশিয়ার পক্ষে অবস্থান নিল যুক্তরাষ্ট্র। শান্তি আলোচনায় ইউরোপের দেশগুলোর অংশগ্রহণে আপত্তি নেই পুতিনের। দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কুলি আছি সাথে। শিরোনাম দেখছিলেন। নিজেরা কাঁদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে, এমন সতর্কবার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। দুপুরে রাওয়া ক্লাবে পিলখানায় শহীদদের স্মরণে আয়োজিত ফটো এক্সিবিশন পরিদর্শন করেন সেনাপ্রধান। আর সেই অনুষ্ঠানে তিনি বলেন, হানাহানি না করে দেশ ও জাতির চিন্তা মাথায় রেখে দিন শেষে ঐক্যবদ্ধ থাকতে হবে। বলেন, কোনো বিভেদ থাকলে আলোচনার মাধ্যমে তা ঠিক করতে হবে। সেনাপ্রধান আরও বলেন, এখনই সতর্ক করা হচ্ছে, পরে কেউ যেন বলতে না পারে সতর্ক করা হয়নি। সেনাবাহিনীর প্রতি আক্রমণ করা যাবে না, পরবর্তীতে সেটা স্মরণ করিয়ে দেন তিনি। ওয়াকারুজ্জামান আরও বলেন, দেশ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে, 18 মাস সময় দেওয়া হয়েছে। আর সেই কথা আবারও মনে করিয়ে দেন তিনি। জাতিকে সুন্দর একটি জায়গায় রেখে সৈন্যরা সেনানিবাসে ফিরে যাবে, এমনটাই তার প্রত্যাশা। আমাদের এই চৌকস সেনার সদস্য যারা প্রাণ হারিয়েছে, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব, বিজিবি, টিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, একটা বিশাল বড় কারণ হচ্ছে
অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিক। বিভিন্ন দোষারোপ, গুম, খুন, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি। এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে খেয়াল করবেন। পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের দিন আজ। ইতিহাসের কলঙ্কতম এই ঘটনায় বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে গোটা জাতি। প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। সকালে বনানী কবরস্থানে শহীদ সেনা সদস্যদের প্রতি রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। দাবি জানান ঘটনার মূল কারণ খুঁজে বের করে প্রকৃত পরিকল্পনাকারীদের শাস্তি নিশ্চিতের। 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের কথা বলে একে একে হত্যা করা হয় সেনাবাহিনীর 57 জন বীর সদস্যকে। নৃশংস এই ঘটনায় মৃত্যুবরণ করেন মোট 74 জন। 2025-এ এসে প্রথমবারের মতো এই দিনটি জাতীয় দিবস হিসেবে পালন করা হলো। দিনের শুরুতেই শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় রাষ্ট্রপতির পক্ষ থেকে। পরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব। এরপর বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা নিবেদন করেন 2009 সালের 25 ফেব্রুয়ারিতে শহীদ সহকর্মীদের প্রতি। শ্রদ্ধা জানান বিজিবি মহাপরিচালক। শহীদদের আত্মার শান্তি কামনার দোয়ায় অংশ নেন সকলেই। পরে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সঠিক বিচারের জন্যই নতুন কমিশন গঠন করা হয়েছে। তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং তাদের দেখবেন তাদের মর্যাদাও দিয়ে দিছে, যে সেরে অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদা দেওয়া হয়েছে যে প্রধান, আর অন্যান্যদের কিন্তু হাইকোর্টের জাজদেরও মর্যাদা তাদের দেওয়া হয়েছে। সকাল 10টার পর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসে বিএনপির প্রতিনিধি দল। দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল, প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তারা দুর্বল হয়ে যায়, সেই কারণে এই ঘটনা হয়েছিল। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। ইতিহাসের কলঙ্কময় এই দিনে যাদের হত্যা করা হয়েছিল তাদের স্বজনরাও উপস্থিত ছিলেন সামরিক কবরস্থানে। কেউ বাবা হারিয়েছেন, কেউ বা সহকর্মী। সকলেরই আশা প্রকৃত অপরাধী এবং পরিকল্পনাকারীদের শাস্তি নিশ্চিত হবে। একটা প্যারামিলিটারি ফোর্স দ্বারা সংগঠিত হয়েছে মিলিটারি অফিসারদের উপরে, আর বিচারটা অবশ্যই চাচ্ছি, খুব স্ট্রংলি চাচ্ছি, সবসময় চেয়ে আসছি। আপনারা প্রচার করেন নাই, সেটা মানে এটা বলার কিছু অপেক্ষা রাখে না, কেন করেন নাই। ভাষা শহীদ দিবসকে যেভাবে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া গেছে, আমি মনে করি এটাকেও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আমাদের প্রক্রিয়াটা চলমান থাকা উচিত। কালকে আমার জন্মদিন, আজকে আমার বাবা মারা গিয়েছে 25 তারিখে। বাবা বলে গিয়েছে যে তুমি দুইটা জিনিস করবা, নামাজ কালাম, দোয়া, আর হচ্ছে অলওয়েজ আমার জন্য দোয়া রাখবা। আমাদের দেশে দেখে অনেকে আছে না বাবা মা ছাড়া, আল্লাহ ওদেরকে কিভাবে চাচ্ছে, আল্লাহ আমাদের কিভাবে চালাচ্ছে।
So Allah কখনো he never burden his servants. দেশের সার্বভৌমত্ব নষ্ট হয় এমন কোনো ঘটনার বিরুদ্ধে রাজনীতি নয়, বরং পুরো দেশকে এক হবার আহ্বান ছিল শহীদ স্বজনদের কণ্ঠে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। রাজনীতির মাঠে সরব হতেই অবশেষে সরকারের দায়িত্বরত পদ থেকে ছেড়ে গেলেন নাহিদ ইসলাম। যোগ দেবেন শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে। ছাত্রনেতা হিসেবে গড়ে গত 6.5 মাসে কাজ করেছেন সরকারের দেয়া ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, একই সাথে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে। এবার তিনি কাজ করবেন শিক্ষার্থীদের রাজনৈতিক দলে। 2-3-4 তারিখ টানা কর্মসূচি থাকবে। নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমাদের গণপদযাত্রা শুরু হবে। শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচিতে একক নেতৃত্ব না থাকলেও যে 2-3 জনের নাম শোনা যেত তাদেরই একজন নাহিদ। পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। আমরা আগামী 3 এবং 4 জুলাই আন্দোলনের সময় তীব্র চাপে ছিলেন সমন্বয়করা। তুলে নিয়ে নির্যাতন করা হয় তাদের। নাহিদের শরীরের ক্ষতচিহ্ন দেখে বিস্মিত হয় দেশবাসী। শত অত্যাচারেও পিছপা হননি সমন্বয়করা। এক পর্যায়ে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে কথা স্বীকার করে পুলিশ। সেখানেও নানাভাবে হেনস্থা করা হয় শিক্ষার্থীদের। 3 আগস্ট শহীদ মিনারের কর্মসূচি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানেই শেখ হাসিনা পতনের এক দফা ঘোষণা করা হয়। রাতেই জানানো হয় লং মার্চ টু ঢাকা 6 আগস্টের বদলে একদিন আগে অর্থাৎ 5 আগস্ট করবে ছাত্র জনতা। খুনি হাসিনা সরকার এবং এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা পতন করতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নেন নাহিদ ইসলাম। অবশ্য আগেও গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে সংগঠনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল তার। এবার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শিক্ষার্থীদের নতুন দলের নেতৃত্ব নিচ্ছেন নাহিদ। তাই স্বেচ্ছায় সরে যাওয়া উপদেষ্টার দায়িত্ব থেকে। রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। কোটা বিলোপ বা বৈষম্য বিলোপের যে আন্দোলন শুরু করেছিলেন শিক্ষার্থীরা, পরে তা গিয়ে ঠেকে রাষ্ট্র মেরামতের প্রস্তাবে। এখন নতুন দল গঠন করে সেই মেরামতের প্রক্রিয়ায় কি মাত্রা যোগ করবেন নাহিদ হাসনাতরা তা সময়ই বলে দেবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সারা দেশে শুরু হয়েছে ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রামের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, পুরান ঢাকা সহ প্রতিটি এলাকায় চলে অভিযান। আইনশৃঙ্খলা বাহিনী বলছে মানুষকে নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছে। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট, অলিতে গলিতে টহল দিচ্ছে পেট্রোল টিম। রাজধানী জুড়ে যৌথ বাহিনীর তল্লাশি, অলিগলিতে র্যাব, পুলিশ, সেনাবাহিনীর টহল। রাজধানীর রাতের এই চিত্র বলে দিচ্ছে অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি শুরু হলো ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। কেউ অপরাধ করে যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য চেকপোস্টগুলোতে ছিল কঠোর নজরদারি। গাড়ি, মোটরসাইকেলের পাশাপাশি অটোরিকশাও তল্লাশি করে আইনশৃঙ্খলা বাহিনী। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। তারা তো কথা বলারও সুযোগ দেয় না যে ছিনতাইগুলো হচ্ছে। সো এইভাবে করে বলেন আর আরও হার্ডলাইনে যে বলেন, যেইভাবেই বলেন ওটা আমাদের জন্য বেটার। কাজকর্ম করে বা ব্যবসা বাণিজ্য করে এদের নিরাপত্তার জন্য এই অভিযানটা অবশ্যই প্রয়োজন আছে। আমাদের জন্য ভালো, জনগণের জন্য ভালো, পাবলিকের জন্য ভালো নিরাপত্তা। সরকারকে ধন্যবাদ জানাই। আইন শৃঙ্খলা বাহিনী বলছে নগরবাসীকে নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। বিশেষ অভিযানের পাশাপাশি অপরাধীদের ধরতে কাজ চলছে বলেও জানান তারা। আমরা প্রিভেন্টিভ মেজার হিসেবে টহল সহ চেকপোস্ট এইগুলো তো স্থাপন করেছি, পাশাপাশি আমাদের আভিযানিক কার্যক্রম চলমান আছে। তো আশা করি মানুষের যে আস্থাটা হারিয়ে গিয়েছিল এই আস্থাটা আবার ফিরে আসবে। ঘোষণার প্রেক্ষিতে আমাদের যে টহল কার্যক্রম আগের থেকে কয়েক গুণ জোরদার করা হয়েছে। এটা অনির্দিষ্টকালের জন্য চলবে, যতদিন না পর্যন্ত জনগণের আস্থা আমাদের উপর ফিরে আসে। রোববার রাতে রাজধানীর বনশ্রী ও মোহাম্মদপুরে ঘটে যাওয়া দুটি ছিনতাই ও গুলির ঘটনায় নড়েচড়ে বসে সরকার। এরপরেই সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট মিলে শুরু হয় বিশেষ টহল অভিযান ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশের রাতভর চলে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং। রাত 11টা থেকে রংপুর মহানগর ডিসির মোড়, মেডিকেল মোড়, চেকপোস্ট, বাস টার্মিনাল, সাতমাথা স্টেশন, আবু সাইদ চত্বর সহ বিভিন্ন এলাকায় গোটা এলাকায় প্রধান প্রধান পয়েন্টগুলোতে ছিল পুলিশের কড়া নিরাপত্তা। তারা জানিয়েছে ফুট পেট্রোলিং, বাইক পেট্রোলিং এবং মোবাইল পেট্রোলিংয়ের মাধ্যমে নগরবাসীকে নিরাপত্তা দিতে এই কার্যক্রম। আর এর মাধ্যমে হামলা নাশকতার পরিকল্পনা ছাড়াও ছিনতাইকারী এবং অন্যান্য অপরাধীদের ধরতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এরই মধ্যে নগরীর লালবাগ এলাকা থেকে 2 জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। শৃঙ্খলা বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, তো আমরা সেই কারণে আমাদের পেট্রোলিংটা আরও সিগনিফিকেন্টলি বাড়িয়ে দিয়েছি, যাতে করে আমরা সবসময় নিশ্চিত করতে চাই যে রংপুর মহানগরীবাসী যারা এখানে বসবাস করে তারা যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। দর্শকের আগের খবরে আপনাদেরকে জানিয়েছি উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের বিষয়ে। এই ব্যাপারে আরও কিছু বিস্তারিত তথ্য আমরা জেনে নেব আমাদের সহকর্মী লামিয়া তিথির কাছ থেকে। তিথি, জানাবেন একটু নাহিদ ইসলামের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ এবং শিক্ষার্থীদের দলে যে যোগ দেওয়ার ব্যাপারে আমরা খবর জানালাম, এই বিষয়ে আর নতুন কি তথ্য আপনার কাছে আছে? কলি, যেমনটা যদি বলি যে ডিসেম্বর মাস থেকে কিন্তু নাহিদ ইসলাম, যিনি কিনা বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা এবং একই সাথে কিন্তু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন, আজকে কিন্তু ঠিক বেলা 2টা নাগাদ তিনি পদত্যাগ করেছেন। যদি বলি যে প্রধান উপদেষ্টার বাসভবনেই কিন্তু এই বৈঠক এখন পর্যন্ত চলছে। আমাদের কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই বাসভবনে উপদেষ্টার সাথে বৈঠক শেষেই কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে জানাবেন। একই সাথে যদি বলতে চাই যে নাহিদ ইসলাম কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম সারির নেতা ছিলেন। তাকে নিয়ে কিন্তু শিক্ষার্থীদের যে নতুন রাজনৈতিক দল রয়েছে তাকে নিয়ে কিন্তু নানান ধরনের গুঞ্জন রয়েছে যে তিনি নেতৃত্বের প্রধান থাকছেন। গুঞ্জন এখন সত্য হওয়ার পথেই যদি বলি, কেননা কিছু শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছেন যে নাহিদ ইসলামকে তারা শীর্ষ পদে দেখতে চান। শিক্ষার্থীদের যে রাজনৈতিক দল 28 তারিখে আত্মপ্রকাশ করবে। একই সাথে যদি বলি যে আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে কিন্তু এই 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান। এর 3 দিনের মাথায় কিন্তু 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কিন্তু অন্তর্বর্তী সরকার হয় এবং এরই প্রেক্ষিতে কিন্তু 11 তারিখে নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে নিয়োগ প্রাপ্ত হন। এরপর থেকে জল্পনা কল্পনা ছিল তিনি যেহেতু জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির একজন নেতা ছিলেন, ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া, তো এই কারণে তার গ্রহণযোগ্যতা বেশি থাকবে জনগণের কাছে, এটাও শিক্ষার্থীদের এক ধরনের ভাবনা রয়েছে। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু নাহিদ ইসলামকে তারা যেই শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে 28 ফেব্রুয়ারি, সেই দলেই কিন্তু তারা নেতৃত্ব হিসেবে চাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টার বৈঠক শেষ হবে। বাসভবনে যে উপদেষ্টা পরিষদের বৈঠক রয়েছে সেই বৈঠক শেষ হবে। শেষ হওয়ার পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদের প্রেস সচিব যিনি রয়েছে প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে তিথি। বীর মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে তিনি কিছুটা অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে স্কয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। বর্ষিয়ান এই নেতার প্রতি শ্রদ্ধা জানাতে তার বাসভবনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা জানানো শেষে বিএনপি মহাসচিব বলেন, দেশের পট পরিবর্তনের পর এমন একটি সময়ে আব্দুল্লাহ আল নোমান চলে যাওয়ায় দেশের রাজনীতির জন্য বড় ক্ষতি হয়েছে। চট্টগ্রামে একটি জনসভায় প্রধান বক্তা হিসেবে যোগ দেওয়ার কথা ছিল বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের। মঙ্গলবার ভোরে উঠে ধানমন্ডির বাসা থেকে জনসভায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বর্ষিয়ানের নেতা, কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। সকাল 7টার দিকে হাসপাতালে নিলে জানা যায় মারা গেছেন আব্দুল্লাহ আল নোমান। রাজনীতির ময়দানে আর যাওয়া হলো না তার। তাকে দেখতে ভিড় জমান শুভাকাঙ্ক্ষী স্বজনরা। সন্তান বলছেন, আব্দুল্লাহ আল নোমান বাবা পরিচয়ের ঊর্ধ্বে ছিলেন একটি প্রতিষ্ঠান। 4 দিন আগে বললেন আমি ম্যাডাম এবং জনাব তারেক রহমানকে একটু দেখতে যাব, তো পাসপোর্টটা করতে দিলাম আমরা। আর 4 দিন আগে আমাকে বলল তুমি প্রস্তুতি নাও, তুমি সহ যাবো।
দেশ নিয়ে তার ভাবনা ছিল সুদূরপ্রসারী। রাজনৈতিক চিন্তায় প্রজ্ঞাবান নক্ষত্রের পতন, বলছেন শুভাকাঙ্ক্ষীরা। রাজনৈতিক কর্মী হিসাবে উনি একটু আদর্শিক জায়গা থেকে ভূমিকা রেখেছিলেন। উনার সমাজ পরিবর্তনের যে বৃহত্তর চিন্তাগুলো, সেগুলো নিয়ে ওনার সাথে বহু সময় আলোচনা হয়েছে। সকাল সকাল মন খারাপের খবরে ভিড় করেন বিএনপি নেতাকর্মীরাও। আব্দুল্লাহ আল নোমানের রুহের মাগফেরাত কামনা করেন তারা। তার মতো একজন ত্যাগী প্রো পিপল মানুষ এবং অত্যন্ত প্রগতিশীল মানুষ, অত্যন্ত ইতিবাচক চিন্তা করা মানুষ যে এইভাবে চলে যাবেন এই মুহূর্তে, যখন এই ধরনের মানুষকে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল একটা পরিবর্তনের পরে, তখন তার চলে যাওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত দুঃখের, শোকের এবং অপূরণীয়। মূলত তিনি একজন ধ্রুপদী রাজনীতিবিদের যে আলাদা যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটা তার মধ্যে ছিল, সেটা হচ্ছে কর্মী বৎসল যে রাজনীতি। কয়েক দফায় জানাজা শেষে চট্টগ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এই বিএনপি নেতাকে। 1942 সালে জন্ম নেয় আব্দুল্লাহ আল নোমান একসময় বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সঙ্গেও রাজনীতি করেন। জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে যোগ দেন সেখানে। চট্টগ্রামের জনপ্রিয় নেতা আব্দুল্লাহ আল নোমান এমপি ও মন্ত্রীও ছিলেন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। আবারও আমন্ত্রণ, দুপুরে বাংলাদেশ দেখছেন। $29 মিলিয়ন অর্থের বিষয়টি এনজিও ব্যুরো খতিয়ে দেখতে পারে, আর তার প্রমাণ পেলে ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়। সচিবালয়ে এই কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, দেশের স্বার্থে যে কোনো উন্নয়নের ফান্ড আসতেই পারে, বড় বিষয় হলো কোন উদ্দেশ্যে এই টাকা আনা হয়েছে সেটি খতিয়ে দেখা। ভবিষ্যতে যাতে দেশের স্বার্থবিরোধী কোনো কাজে অর্থ না আসে সেটিও নিয়ন্ত্রণ করতে হবে। একসাথে উপদেষ্টা জানান, রোজায় পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে, কোনোভাবেই যেন নিত্যপণ্যের দাম না বাড়ে সেজন্য কাজ করছে সরকার। বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন, তাদের নিরাপত্তা না দিলে বিনিয়োগ বাড়বে না। চেষ্টা করছি রোজার সময় যে নিত্য প্রয়োজনীয়, রোজা ছাড়াও মানুষের যে কনজামশন প্যাকেজে যে জিনিসগুলো আছে সেটা এনশিওর করতে, এবং আপনি দেখবেন সেই জন্য আমরা নিরসভাবে চাল, ডাল, মসুর ডাল আছে, তারপরে আপনার চিনির দাম তো রিজনেবলি অনেকটা এখন আসছে, এবং বাকিগুলো আমরা চেষ্টা করছি যে রিজনেবল দামে আছে। 18 বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় চাকরিচ্যুত 85 উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিলেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। 2005 সালে 3 সেপ্টেম্বর সরকারি কমিশনের মাধ্যমে 327 উপজেলা নির্বাচনে কর্মকর্তাকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়, আর এই নিয়োগ নিয়ে বিতর্ক উঠলে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 85 জনকে চাকরিচ্যুত করা হয়। এর বিরুদ্ধে চাকরিচ্যুতরা মামলা করলে 2010 সালের 12 এপ্রিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল তাদের চাকরিতে পুনর্বহালের পক্ষে রায় দেয়, কিন্তু রায়ের বিরুদ্ধে সরকার পক্ষের করা আপিল মঞ্জুর করে 2022 সালের 1 সেপ্টেম্বর 85 জনের চাকরি পুনর্বহালের রায় বাতিল করা হয়। আর 2023 সালে পৃথক 5টি আবেদনের আপিল বিভাগের রায় পুনর্বিবেচনায় আবেদন করেন চাকরিচ্যুতরা। আজ সেই রিভিউ আপিলে চাকরি পুনর্বহালের আদেশ দিলেন বিচারক। দেশের চলমান পরিস্থিতিতে প্রায় 4000 নেতাকর্মীর উপস্থিতি দলের বর্ধিত সভার মাইলফলক হয়ে থাকবে, এমনটা মনে করে বিএনপি। জাতীয় সংসদ ভবন এলডি হল মাঠে প্রস্তুতি পরিদর্শন শেষে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, গণতান্ত্রিক ভিত শক্তিশালী করতেই ঐক্য প্রয়োজন। আগামীর করণীয় ঠিক করতে দলের নেতাকর্মীদের প্রতি বার্তা থাকবে বর্ধিত সভায়। আরেক যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, তৃণমূলের নেতাকর্মীদের মতামত এবং চিন্তাভাবনাকে প্রাধান্য দেয় বিএনপি, আর সেই মতামত শুনতে ভূমিকা রাখবে বর্ধিত সভা। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক বলেন, নির্বাচন এবং দেশ নিয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে বিএনপির এই বর্ধিত সভার আয়োজন। ৭১-এর মানবতা বিরোধী অপরাধ মামলায় আপিল বিভাগে জামায়াত নেতা
এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানির আংশিক শেষ হয়েছে। আগামীকাল পর্যন্ত করা হয়েছে মুলতবি। শুনানি শেষে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির ব্রিফ করেন, বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল মিথ্যা মামলায় গত 13 বছর ধরে কারাগারে আটক। ফ্যাসিস্ট সরকার পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের আরেক নেতাকর্মী মুক্তি লাভ করেছেন, কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় 6 মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল মুক্তি পাননি। আপিল বিভাগকে শিশির মনির জানান, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত কারোর বিচারেই মানা হয়নি আন্তর্জাতিক আইনের বিধান। আজকে যে রিভিউ পিটিশনের আলোচনা উঠেছে, সেখানে উঠেছে অতীতের সবগুলো রায়। এই যে একটি ফাইন্ডিং তারা দিল এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো, আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয়, তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3টি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকাল 11টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা চালানোর দায়েরকৃত 3টি হত্যা এবং বিস্ফোরক মামলায় পলককে আদালতে হাজির করে পুলিশ। 4 দিন করে 3 মামলায় 12 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই মামলার দিতে 3টা মামলাই 302 এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলা। এই মামলায় 3 জন ঘটনাস্থলে 3 জন ভিকটিম, যাদেরকে ছাত্র জনতার আন্দোলন করার সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। মেঘের রাজ্য সাজেক এখন যেন আগুনে পুড়ে যাওয়া এক ধ্বংসস্তূপ। রাতের অন্ধকারেও স্পষ্ট আগুনের ভয়াবহতা। পাহাড়ের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 30টির বেশি রিসোর্ট, কটেজ আর রেস্তোরাঁ। যুদ্ধ বিধ্বস্ত কোনো নগরী কিংবা আগ্নেয়গিরির ক্ষতচিহ্ন নয়। রাতের অন্ধকারে আগুনের এই লেলিহান শিখা জানান দিচ্ছে ভালো নেই মেঘের স্বর্গরাজ্য সাজেক। মেঘের রাজ্য সাজেকের 32টি রিসোর্টে এখন অবশিষ্ট শুধুই ছাই। যেখানে পর্যটকরা উপভোগ করতেন সাদা মেঘের শুভ্রতা, সেখানে চারদিকে এখন কেবল আগুনের ধোঁয়া। যতদূর চোখ যায় শুধুই আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ। সোমবার দুপুরে ইকো ভ্যালি রিসোর্ট থেকে সূত্রপাত হওয়া আগুন জ্বলছিল রাতেও। আগুন শুধু বাঁশ, কাঠ আর গাছ দিয়ে তৈরি রিসোর্টগুলোকেই পোড়ায়নি, পুড়িয়েছে রিসোর্ট মালিকদের ভাগ্য। সাজেক জুড়ে এখন কেবলই হাহাকার। আগুন অল্প একটু লাগার সাথে সাথে আপনার সর্বোচ্চ 1 মিনিট টাইম নিছে পুরো অবকাশটা ধরার, তারপরে আর কোনোভাবে নিয়ন্ত্রণে আসা যায় না। মনে হচ্ছে এটা কন্ট্রোল করা সম্ভব হবে, কিন্তু সম্ভব হয় নাই, যার কারণে ওদিকের আগুনে দিয়ে এসে একদম আমাদের অনেক 37টা মতো রিসোর্ট আমাদের পুড়ে গেছে। নতুন রিসোর্ট ছিল 30 তারিখে উদ্বোধন করার কথা ছিল, এই যে নিচে শতরঞ্জি রিসোর্ট, কিন্তু উদ্বোধন আর করতে পারিনি। এর আগে আল্লাহ সব নিয়ে গেছে। আমি মেঘেরগড় রিসোর্টের মালিক, মেঘেরগড় রিসোর্ট রেস্টুরেন্ট স্বর্ণালী। আমার 1 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে, আমি একবার নিঃস্ব হয়ে গেছি। মুহূর্তেই কিভাবে ছড়িয়ে পড়লো এই আগুন, কেনই বা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। কয়েক ঘন্টা পার হলেও আগুনের ভয়াবহতা রাতেও দৃশ্যমান ছিল। পানি স্বল্পতা ও বাতাসের গতিবেগের কারণে ক্ষতির পরিমাণ বেড়েছে বলে দাবি ফায়ার সার্ভিসের। এখানে পানির কোনো সোর্স ছিল না, যদি পানির রিজার্ভার থাকতো তাহলে এই আগুন নেভানোর জন্য আমাদের কোনো সমস্যা হতো না। আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়াতে আমরা আমার খাগড়াছড়ি জেলায় অন্যান্য স্টেশন সবগুলোকে আমরা মুভ করেছি। টোটাল 14টা ইউনিট আমার এখানে মুভ করেছে। শুধু রিসোর্টই নয়, ভয়াবহ এই আগুনে বশীভূত হয়েছে ত্রিপুরা ও লুসাইদের দোকানপাট ও ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত এসব পরিবার ও ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রশাসনের। আইন শৃঙ্খলা বাহিনী তারাও সবগুলি হচ্ছে একটা ক্ষয়ক্ষতির একটা লিস্ট করা হচ্ছে, প্রশাসনের তরফ থেকে একটা করা হচ্ছে। আমরা যখন ফাইনাল লিস্টে পাবো তখন হয়তো আমরা এটা এস্টিমেট করবো যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ওইটার আলোকে আমরা হয়তো তাদেরকে একটা ক্ষতিপূরণ দেওয়ার হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা একটা সুপারিশ করবো। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আল আমিন শিকদার, যমুনা নিউজ। 5 দফা দাবিতে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে 3য় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে কাজে যোগ দেয়নি তারা। রাজশাহী
মেডিকেল কলেজের হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা বলছেন, মেডিকেল হাসপাতালে কমপ্লিট শাটডাউন এবং মেডিকেল কলেজ ক্লাস পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বর্জনের কর্মসূচি অব্যাহত রয়েছে। 5 দফা দাবি না মানা পর্যন্ত এই কার্যক্রম চলবে। তাদের দাবিগুলো হচ্ছে, MBBS এবং BDS ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার পদবি লিখতে পারবে না, দ্রুত 10,000 ডাক্তার নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ করতে হবে, ডাক্তারদের BCS এর বয়স সীমা 34 বছর পর্যন্ত করতে হবে এবং সকল মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল বন্ধ করতে হবে। ঝিনাইদহে ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে র্যাব। সকালে প্রেস রিলিজে র্যাব 6-এর কোম্পানি কমান্ডার মেজর নাইম বলেন, সোমবার রাতে ঝিনাইদহ থেকে আবু সাইদ এবং গাজীপুরের কালিয়াকৈর থেকে আনোয়ারুল ইসলাম একজনকে আটক করা হয়েছে। আটককৃতরা এই ঘটনায় জড়িত কিনা তা উদ্ঘাটনের জন্য তদন্তের সাথে তাদের শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে। আর এর আগে সোমবার সকালে নিহত হানিফের ছোট ভাই অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। দর্শক, সংবাদের শুরুর দিকে আমরা আপনাদেরকে জানিয়েছি উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের কথা। এই বিষয়ে আরও তথ্য আমরা জেনেছি আমাদের সহকর্মীর কাছে, আর এই মুহূর্তে এই বিষয়ে ব্রিফ চলছে। আমরা সরাসরি যাচ্ছি ব্রিফিংয়ে। আমি আমার একটা ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেছি এবং আলোচনা সাপেক্ষে আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার যেই 2টি মন্ত্রণালয় ছিল, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি সাথে সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে। মূলত একটি গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে 8ই আগস্ট আমরা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে প্রথমে 2 জন এবং পরবর্তীতে আরও 1 জন, 3 জন অন্তর্বর্তী সরকারে দায়িত্ব নেই অন্যান্য উপদেষ্টাবৃন্দের সাথে। তখন দেশের জাতীয় নিরাপত্তা এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সেই সময় দায়িত্ব গ্রহণ করাটা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। গত 6.5 মাসের প্রেক্ষিতে সরকার কাজ করছে, হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনও পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে এবং ব্যক্তিগতভাবে সরকারের বাইরে যে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। তো গত 6 মাসে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার। 2টি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে। আমরা চেষ্টা করেছি এবং মন্ত্রণালয়গুলোতেও আমরা কিছু কাজ করেছি। সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে। 6 মাস খুবই কম সময়, তারপরও আমি হয়তো চেষ্টা করেছি আমার কাজ আর ফলাফল সেটা জনগণ মূল্যায়ন করবে। তো আজকে থেকে মূলত আমি সরকারের আর কোনো দায়িত্বে নেই, এটি মূলত বলার জন্য আপনাদেরকে আজকে আমরা 3টা কোশ্চেন নেব। আমার পরে দায়িত্ব নিবে এটা আসলে ক্যাবিনেটে, পরবর্তীতে এটা ক্যাবিনেট ঠিক করবে, উপদেষ্টা পরিষদই ঠিক করবে। আর আমি আমার জায়গা থেকে মনে করেছি আমার বাইরের প্রয়োজন, বাট এখনও আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে
অন্য যে 2 জন রয়েছে তারা মনে করছে তাদের সরকারে এখনো দায়িত্ব রয়েছে, তারা এখনো সরকারে থেকেই জনগণকে সার্ভ করবে। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে। হ্যাঁ, নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে, আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে এবং জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণঅভ্যুত্থান এর যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে আমি সরকার থেকে পদত্যাগ করছি। এটার জন্য আপনাদের দলটির যেদিন ঘোষণা 28 তারিখ সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেদিনই এটা জানা যাবে। নারীদের মধ্যে থেকে একটা কোশ্চেন নিব, নারী কেউ আপনি সাজেদা জি না, আমাদের তো অনেক সীমাবদ্ধতা ছিলই, আমরা সেই সীমাবদ্ধতাগুলো কাটানোর চেষ্টা করেছি সবসময় এবং এখানে সীমাবদ্ধতা ছিল, আমলাতান্ত্রিক জটিলতা ছিল। আমরা এসে এই ব্যুরোক্রেসিকে যেভাবে পেয়েছি, এখানে পুলিশ যে তার আত্মবিশ্বাসের ঘাটতি হয়েছে আন্দোলনের পরে এবং একই সাথে এখানে এই জুলাই গণহত্যাকারীদের, জুলাইয়ের যারা গণহত্যাকারী তাদেরকে গ্রেফতারের বিষয়টা, বিচারের বিষয়টা, সেই বিষয়ে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা কাজ করেছি। আমি জনপ্রশাসন কমিটির একটা দায়িত্বে 2 সপ্তাহের মতো ছিলাম। 2 সপ্তাহের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা 18 সালের ডিসি ছিল এবং দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে সরানোর ব্যবস্থা, এরকম কিছু উদ্যোগ আমরা নিয়েছি এবং আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনগুলোতে জনগণের যে আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সচেষ্ট হবে এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারবে। ধন্যবাদ। উপদেষ্টা নাহিদ ইসলাম তার পদত্যাগের বিষয়ে ব্রিফ করছিলেন, আমরা ছিলাম এতক্ষণ সেখানে।